আগের পর্বে আপনারা দেখেছিলেন যে কনকপুর গ্রামের পাশের জঙ্গলেতে একটি পেতনি মহিলাদের ওপর হামলা করে 10 দিনের মধ্যে ওদের সব রক্ত চুষে ওদের কঙ্কাল বানিয়ে দিচ্ছিল। এর 2 দিন পরে পাশের গ্রামে বসুনাথের বোনের বাড়িতে একটা পুজো হওয়ার ছিল। সেই কারণে বসুনাথ রুক্মিণীকে নিয়ে বোনের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল। বোনের বাড়ি যেতে হলে বসুনাথকে রুক্মিণীকে নিয়ে ওই জঙ্গল পার করতে হতো। সেই কারণে বসুনাথ খুবই চিন্তিত ছিল। যাওয়ার সময় জঙ্গলের ভেতরে পালকির সামনের ডান্ডাটা ভেঙে গেল। উপায় না দেখে আর একটা পালকি আনার জন্য ওরা আবার গ্রামে ফিরে গেল। আর জঙ্গলে বসুনাথ ওর মেয়ের সাথেই রয়ে গেল। শোন মা, যতক্ষণ না আর একটা পালকি আসে ততক্ষণ এই পালকিটার মধ্যেই বসে থাকিস। আমি বাইরে পাহারা দিচ্ছি। ঠিক আছে বাবা, আমি ভেতরেই থাকবো, কোথাও যাব না, তুমি চিন্তা করো না। এ কথা বলে বসুনাথ পালকির সামনেই ঘোরাঘুরি করতে লাগলো। রুক্মিণীও দিবাকরের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। অনেকটা সময় কেটে গেল। সন্ধে হয়ে আসছিল। ওরা তখনও আর একটা পালকি নিয়ে ফিরে আসেনি। বসুনাথ কিছুটা ক্লান্তি অনুভব করল। তাই ও একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলো আর তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। এর মধ্যে জঙ্গলের ভেতর থেকে একটি মেয়ের গুনগুন করে গান করার শব্দ ভেসে আসলো। ওটা শুনে রুক্মিণীর ঘুম ভেঙে গেল। আওয়াজ শুনে রুক্মিণী ভাবতে লাগলো, এই সময় জঙ্গলে কে এত সুন্দর সুরে গুনগুন করছে, গিয়ে একটু দেখি তো। আওয়াজ শুনে রুক্মিণী পালকি থেকে নিচে নামলো আর ওই মেয়েটার সন্ধান করতে করতে জঙ্গলের ভেতরে চলে গেল। কিছু দূর যাওয়ার পরই রুক্মিণী দেখতে পেল সেই পুরনো বটগাছটার নিচে ওই পেতনিটা একটা সুন্দর মেয়ে হয়ে বটগাছে ঝোলানো দোলনায় দুলছে আর গুনগুন করছে। এরপর রুক্মিণীও ওই পেতনিটার ফাঁদে পা দিয়ে ফেলল আর ওকে ছুঁয়ে অজ্ঞান হয়ে গেল। পেতনিটা ওর ঘাড় থেকেও রক্ত চুষে অদৃশ্য হয়ে গেল। এর কিছুক্ষণ পর যখন ওরা আর একটা পালকি নিয়ে এলো, তখন বসুনাথ উঠে গিয়ে দেখল যে রুক্মিণী তার পালকির ভেতরে নেই। সবাই জঙ্গলে খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর রুক্মিণীকে ওই বটগাছটার তলায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। ওর ঘাড়েতে কামড়ানোর চিহ্ন দেখে সবাই বুঝতে পারল যে ব্যাপারটা কি হয়েছে। সবাই ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে এলো। বসুনাথ নিজের মেয়ের কাছে বসে খুব কাঁদতে লাগলো। খবরটা পেয়ে দিবাকর দৌড়ে এলো। তখন বসুনাথ দিবাকরকে বলল, বাবা, দেখো না কি সর্বনাশ হয়ে গেল। আমি রুক্মিণীকে পালকি থেকে নামতে বারণ করেছিলাম। সব ঘটনা শোনার পর দিবাকর মনে মনে স্থির করল যে যেভাবেই হোক এর ওষুধ খুঁজে বার করবেই। ওর হাতে মাত্র 10 দিন ছিল। সেই কারণে ও তক্ষুনি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল আর বসুনাথকে বলল, মালিক, আমি চললাম। 10 দিনের মধ্যে যেভাবেই হোক আমি এর ওষুধ খুঁজে নিয়ে আসব। দিবাকর বেরিয়ে গেল। 3 দিন কেটে গেল। ও অনেক জায়গায় ঘুরল, কিন্তু কোনো ফল হলো না। তখন দিবাকর হতাশ হয়ে রাস্তার পাশের একটা গাছের তলায় বসে পড়ল। তখন ও কিছু মন্ত্র পড়ার আওয়াজ শুনতে পেল। ওম হ্রিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ওম হ্রিম ক্রিম চামুণ্ডায় নমঃ। দিবাকর উঠে দাঁড়িয়ে পড়ল আর আওয়াজটার সন্ধান করতে গিয়ে একটু এগিয়ে গিয়ে দেখল যে একটা কুটিরের সামনে একজন তান্ত্রিক বসে সামনে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়ছে। দিবাকর ওর কাছে গিয়ে বলল, বাবা, আমায় সাহায্য করুন। দিবাকরের আওয়াজ শুনে তান্ত্রিক পুজো থামিয়ে দিবাকরের সব কথা শুনল। এরপর তান্ত্রিক বলল, আমি সব বুঝতে পেরেছি বাবা। এটা একটা পেতনির কাজ। ও কোনো সাধারণ পেতনি নয়। ও বেছে বেছে মেয়েদেরই রক্ত খায়। তুই আমার সাথে আগে জঙ্গলে চল। একথা বলে তান্ত্রিক ওর কুঠিরের পেছনের দিকের জঙ্গলটাতে দিবাকরকে নিয়ে গেল। ওখানে ওরা একটা কঙ্কালের কাছে গিয়ে থামল, যেটা কোনো মহিলার কঙ্কাল ছিল। ওই কঙ্কালের থেকে কিছু হাড্ডি বের করে মালা বানিয়ে
তান্ত্রিক দিবাকরকে পরিয়ে দিল আর একটা বড় মতো হাড়ের তৈরি তলোয়ার বানিয়ে তার উপর মন্ত্র পড়ে সেটা দিবাকরকে দিয়ে বলল, ওই পেতনিটা ছেলেদের সামনে আসে না। এই হাড়ের গন্ধে ও তোকে মেয়ে ভাববে। সন্ধেবেলা মেয়েদের পোশাক পরে তুমি ওই জঙ্গলে যাবে, তখন ওকে তুমি দেখতে পাবে। ও যখনই ওর হাতটা বাড়াবে, তুমি এই তলোয়ার দিয়ে ওর গলাটা কেটে দেবে। ও পড়ে গিয়ে ভস্ম হয়ে যাবে। দিবাকর তারপর গ্রামে ফিরে এসে বসুনাথকে সব কথা বলল আর তান্ত্রিকের কথা মতো একটি মেয়ে সেজে সন্ধ্যাবেলায় ওই জঙ্গলের ভেতরে গিয়ে ঘুরতে লাগলো। কিছুক্ষণ পরেই ও ওই মিষ্টি আওয়াজটা শুনতে পেল। আওয়াজের পিছু নিতে নিতে ও ওই পেতনিটার কাছে পৌঁছে গেল আর মেয়েদের আওয়াজ করে ও বলল, এই জঙ্গলে তুমি কোত্থেকে এসছো? আমি স্বর্গ থেকে এসেছি। তোমাকে দেখতে খুব সুন্দর, আর সেরকম সুন্দরভাবে তুমি গানও গাও। তুমিও কি আমার মতো সুন্দরী হতে চাও? হ্যাঁ। এ কথা বলে পেতনিটা যখনই ওর হাতটা বাড়ালো, দিবাকর ঝট করে পেছন থেকে ওই তলোয়ারটা বার করে পেতনিটার মাথা কেটে দিল। পেতনির কাটা মাথাটা মাটিতে পড়তেই ধপ করে জ্বলে উঠল আর ও জ্বলে ভস্ম হয়ে গেল। এই ঘটনার ঠিক পরেই সবকটা মেয়ে একসাথে একদম ঠিক হয়ে গেল। রুক্মিণীকে আবার সুস্থ অবস্থায় দেখে বসুনাথ খুবই খুশি হলো। জমিদারের মেয়েও একদম ঠিক হয়ে গেল। জমিদার যখন পুরো ঘটনাটা জানতে পারল, তখন ও দিবাকরকে নিজের অর্ধেক সম্পত্তি দিয়ে দিল আর ও নিজের মেয়ের সাথে বিয়ে দিতে চাইল। কিন্তু দিবাকর এই বিয়ে করতে রাজি হলো না আর বসুনাথের কাছে গিয়ে রুক্মিণীর সাথে নিজের বিয়ের প্রস্তাব দিল। বসুনাথ এ প্রস্তাবে খুশি হয়ে দিবাকরের সাথে নিজের মেয়ের বিয়ে খুবই ধুমধাম করে দিয়ে দিল। বিয়ের পর দিবাকর আর রুক্মিণী খুবই আনন্দে নিজেদের জীবন কাটাতে লাগলো। গ্রামে সবকিছু আবার আগের মতো হয়ে গেল আর গ্রামবাসী আবার নিশ্চিন্ত মনে জঙ্গলে যেতে শুরু করলো।